এই দুটো সেটকে একটু ভালোভাবে লক্ষ্য করো, এ এবং বি। এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, বি এর মধ্যে চারটে আছে। বড় হাতের এ সেটটার মধ্যে যা যা আছে বি সেটটার মধ্যেও সেই এলিমেন্টগুলো আছে। তার মানে ভাবতে পারো এ সেটটাকে বি সেটটা ধরে আছে। এইরকম কেসের ক্ষেত্রে এ সেটটাকে বলবো বি সেটের উপসেট। তার মানে হচ্ছে এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে বি সেটের মধ্যে সবগুলো এলিমেন্টকেই থাকতে হবে। তাহলে আর বাকি কি আছে সেটা আমার দেখার দরকার নাই, বেশি আছে না ওইটুকুই আছে সেটা দেখার দরকার নাই। এতে যতগুলো থাকবে বিতে ততগুলোই থাকতে হবে এবং ওইগুলোই থাকতে হবে। তাহলে সংজ্ঞা দিয়ে যদি আমি লিখতে চাই ম্যাথমেটিক্সের ভাষায়, ধরে নাও এক্স একটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে। এটার মানেই যদি হয় ওই এক্স এলিমেন্টটা বি সেটেও আছে এবং এটা এতে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর জন্যই সত্য। তখন আমরা বলবো এ হচ্ছে বি এর সাবসেট। চিহ্ন দিয়ে লিখব এরকম। এই উদাহরণটা একটু দেখে নিই। সি এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে, এ বি এম, এবং বি সেটটার মধ্যে চারটে এলিমেন্ট আছে। সি এর প্রথম দুটো এলিমেন্ট মানে এ বি বি সেটের মধ্যে আছে, কিন্তু এই যে থার্ড এলিমেন্ট এম ওটা কিন্তু বি সেটের মধ্যে নেই। তার মানে এমটা সি এর মধ্যে আছে কিন্তু এমটা বি এর মধ্যে নেই। কমপক্ষে একটা এলিমেন্ট পেয়ে গেলাম যেটা সিতে আছে বিতে নেই। তার মানে সিটা কিন্তু বি এর সাবসেট হবে না। চিহ্ন দিয়ে লিখব সি ইজ নট এ সাবসেট অফ বি। তাহলে দুটো জিনিস মাথায় রেখো, যখন এ কে বি এর সাবসেট প্রমাণ করতে হবে তার মানে এ তে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে বিতে দেখাতেই পারলেই হবে। যদি এ বি এর সাবসেট নয় প্রমাণ করতে হয় তার মানে আমাকে কমপক্ষে একটা এলিমেন্ট এতে খুঁজে বার করতে হবে যেটা বিতে নাই। আমরা সেটাই তো করলাম, সি বি এর সাবসেট নয় দেখানোর জন্য কি প্রমাণ করলাম, এমটা সি এর মধ্যে আছে কিন্তু এমটা বি এর মধ্যে নেই। এটাই অঙ্ক করার সময় কাজে লাগবে। সাবসেটের সংজ্ঞা দিয়ে কিভাবে দুটো সেটকে সমান প্রমাণ করা যায় সেটা এবার আমরা দেখব, কারণ এভাবেই অঙ্কটা করতে হবে তোমাদের। ধরে নাও দুটো সেট নেওয়া হয়েছে এস ইকাল টু 3, 4, 5। বিটা প্রপার্টি ভিত্তিকে আছে, এক্সটা স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান 2 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তো সেখানেও 3, 4, 5ই থাকলো, যাই হোক দেখা যাচ্ছে এখানে। এখন এর সবগুলো এলিমেন্টই বিতে আছে, যে 3, 4, 5। তার মানে সাবসেট হিসেবে এ সাবসেট অফ বি। আবার বিতে যারা যারা আছে সবাই এতে আছে, তার মানে বি সাবসেট অফ এ। এইরকম যদি হয় তার মানে এতে যারা যারা আছে সবাই বিতে আছে, বিতে যারা যারা আছে সবাই এতে আছে, তার মানে এ আর বি এর মধ্যে এক্স্যাক্টলি একই জিনিস আছে, তখনই না সমান বলবো। তার মানে অঙ্কের ভাষায় এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ দুটো যদি একই সাথে হয় তাহলে এ আর বি দুটো সেটকে সমান বলা হবে। উল্টোটাও হয়, তার মানে এ আর বি যদি সমান হয় তাহলে এ এর মধ্যে যা আছে সবই বি এর মধ্যে থাকবে, মানে এ সাবসেট অফ বি হবে, এবং বি এর মধ্যে যা থাকবে সবই এর মধ্যে থাকবে, তার মানে বি সাবসেট অফ এ হবে। এখান থেকে আমরা লিখতে পারি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ। এটা বোথ সাইড ইমপ্লিকেশন, মানে দুদিক থেকেই সত্য, এ ইজিক্যাল টু বি। দুটো গুরুত্বপূর্ণ প্রপার্টি শিখে নিই সাবসেটের সাথে সম্পর্কযুক্ত, যে প্রতিটি সেট তার নিজের উপসেট। তার মানে এ যদি একটা সেট হয় তাহলে এ ইজ এ সাবসেট অফ এ। এটা তো বোঝাই যাচ্ছে না, কারণ এতে যারা আছে সবাই তো এতে থাকবেই, তাহলে সংখ্যা হিসেবে এ ইজ এ সাবসেট অফ এ বলা যাবে। দ্বিতীয় হচ্ছে ফাই, মনে পড়ছে শূন্য সেট ছিল, তো শূন্য সেটটা যে কোনো সেটের উপসেট, যে কোনো একটা সেট এ নিয়ে নাও তার উপসেট হবে ফাই। এখানে প্রমাণটা অদ্ভুত। এখন ফাই যদি এর সাবসেট হয় তার মানে ফাইয়ের মধ্যে যারা আছে সবাইকে এর মধ্যে থাকতে হবে। এখন তুমি বলতেই পারো যে আমি মানবো না, যে ফাই এর সাবসেট আছে আমি মানবো না, সরি ফাই এর সাবসেট আমি মানবো না। তাহলে তোমাকে একটা এলিমেন্ট ফাইতে আছে দেখাতে হবে যেটা এ সেটে নাই।
তেমনি তুমি যদি প্রমাণ করতে চাও যে ফাই এর সাবসেট নয়, তাহলে তোমাকে এমন একটা এক্স খুঁজে বার করতে হবে যেটা ফাইতে আছে কিন্তু এতে নাই। সেটা কি পারবে? কখনোই পারবে না। কেন? কারণ ফাইয়ের মধ্যে তো কিছুই নেই। তো এই জন্য তুমি মানতে বাধ্য হয়ে যাচ্ছ যে ফাইটা এর সাবসেট। এই প্রমাণটা ভালোভাবে বুঝে নাও। এখন এই উদাহরণটা একটু দেখে নাও তো। ক্যাপিটাল এক্স একটা সেট নেওয়া হয়েছে যেখানে এলিমেন্টগুলো কি না, এলিমেন্টগুলো হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা হবে এবং ওর মানটা 13 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট হবে। তো এই রেঞ্জের মধ্যে স্বাভাবিক সংখ্যা যেটা জোড় হবে একটাই তো পড়ে আছে, 14। তার মানে এই সেটে একটা এলিমেন্ট আছে। তো যখন কোনো সেটের শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে, ওই সেটের একটা আলাদা করে নাম দেওয়া হয়েছে, সেটাকে বলে সিঙ্গেলটন সেট বা একপদী সেট। এটা আমাদের বোঝার সুবিধার জন্য বা কোথাও কোথাও অঙ্কে কাজে লাগবে, শুধু এইটুকু জেনে রাখলেই হবে। এবার আমরা দেখব এই সাবসেট এর ডেফিনেশন দিয়ে রিয়েল লাইনের মধ্যে কত সুন্দর সুন্দর রিলেশন প্রতিষ্ঠা করা যায়। এই যেমন ধরো এন, মনে আছে তো এনটা কি ছিল? স্বাভাবিক সংখ্যার সেট ছিল তো। তার মানে এন এর মধ্যে যারা যারা আছে 1 2 3 4 সবাই তো এই পুরো লাইনটার মধ্যে আছেই না, মানে পুরো লাইনটা হচ্ছে আর। তা আরে এনে যা আছে সবই আরে আছে, মানে 1ও আছে 2ও আছে 3ও আছে, এরকম সব আছে, আরো বেশি কিছু আছে। তো বেশি কিছু আমার জানার দরকার নেই, আমার জানার দরকার আছে এনে যারা আছে সবাই আর এর মধ্যে আছে কিনা। সেটা তো আছেই। তার মানে আমরা কি পেলাম? এক্স বিলংস টু এন ইমপ্লাইজ এক্স বিলংস টু আর সব এক্স বিলংস টু এন এর জন্য। তার মানে এন এ যতগুলো আছে সবগুলোই আর এর মধ্যে আছে। তাহলে আমরা সাবসেটের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? এন ইজ এ সাবসেট অফ আর। আচ্ছা, এবার যদি জেড এর কথাটা ভাবো, জেডটা কি ছিল? জেডটা সেট অফ ইন্টিজার ছিল না, পূর্ণ সংখ্যার সেট। তার মানে এই যে 0 1 2 সবগুলো, -1 -2 এগুলো সবগুলো, তাহলে সবগুলোই আবার আর এর মধ্যেই আছে। তার মানে জেডটাকেও সাবসেট অফ আর বলা যাবে। কিউটা মনে করো তো, কিউটা কি ছিল? এইগুলো সব থাকবে, এগুলো সব থাকবে, ভগ্নাংশগুলোও থাকবে, শুধু ওই যে √2 √পাই পাই এইসব জিনিসগুলো থাকবে না। তার মানে কিউ এর মধ্যে যা পাচ্ছি সবগুলোই কিন্তু আর এর মধ্যে পাচ্ছি। তাহলে কিউটাকেও আমরা সাবসেট অফ আর বলতে পারবো। আবার দেখো, এন মানে স্বাভাবিক সংখ্যা, মানে শুধুমাত্র 1 2 3 4 এইগুলো, কিন্তু জেড মানে পুরো গোটা গোটা সংখ্যাগুলো 1 2 3 4 0 -1 -2 সব। তার মানে এনে যারা যারা আছে সবাই জেড এর মধ্যে আছে। তার মানে আমরা এটাও বলতে পারি এন সাবসেট অফ জেড। আবার তাহলে এন সাবসেট অফ কিউ হয়ে যাবে, এখন আর বলার অপেক্ষায় রাখে না। এখন জেড যেটা পেয়েছি পূর্ণ সংখ্যা, মানে 0 1 2 সবগুলো, -1 -2 সবগুলো, শুধু ভগ্নাংশগুলো এখানে নেই, কিন্তু ভগ্নাংশগুলো কিউ এর মধ্যে আছে। তার মানে জেড এর মধ্যে যা আছে সবাই কিউ এর মধ্যে আছে, তাহলে জেডটাকেও সাবসেট অফ কিউ বলা যাবে। হ্যাঁ, এবার বাকিগুলো তোমরা নিজেরাও চেক করে দেখে নিতে পারো। আমরা শেষে প্রমাণ করব, এই চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, যে সুন্দর একটা রিলেশন বসানো যায়, যেরকম এন জেড এর সাবসেট, জেড কিউ এর সাবসেট, কিউ আর এর সাবসেট, এইরকম আর কি। এটা খুব ভালো করে বুঝে রাখো, অঙ্কে কাজে লাগবে। এবার দরকারি জিনিসের মধ্যে হচ্ছে আর এর ইন্টারভাল বা আর এর বিস্তার, মানে রিয়েল লাইন থেকে ছোট ছোট অংশ তুলে নিয়ে সেটাকে কিভাবে প্রকাশ করব। এই ধরে না আমি বললাম যে এক্স ওই সমস্ত চলরাশি যেটা এই 2, 3 বদ্ধ বিস্তারের মধ্যে আছে, এটাকে ক্লোজড ইন্টারভাল বলা হয়। মানে হচ্ছে এক্স এর মানটা 2 থেকে 3 মধ্যে যা খুশি হতে পারে, 2 এর সমানও হতে পারে, 3 এর সমানও হতে পারে। তার মানে লিখলে এভাবে হবে 2 <= x <= 3।
তো বিস্তারকে কত রকম ভাবে, মোটামুটি 4-5 রকম ভাবে দেখানো যাবে। একটা বদ্ধ বিস্তার, একটা মুক্ত বিস্তার, এই দুটোই আসল। তারপরে এই দুটো বুঝে নিলেই বাকি ডেফিনেশনগুলো বুঝে নেওয়া যাবে। যেরকম ধরো এটার মানে তো বললাম এটাকে বদ্ধ বিস্তার বা ক্লোজড ইন্টারভাল বলে, ক্লোজড ইন্টারভাল। এটাকে বলে ওপেন ইন্টারভাল বা মুক্ত বিস্তার। তো এটার প্রপার্টি তো জেনে গেলাম না, যে এক্স 2,3 বদ্ধ বিস্তারে আছে, মানে এন পয়েন্টগুলোর মানটাও নেব, 2-এরও মান নেব, 3-এরও মান নেব, এবং 2 থেকে 3-এর মধ্যে যা মানগুলো হয় সবগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার এটাই যদি আমি মুক্ত বিস্তারে বলি তাহলে কিরকম হবে, মানে ধরে নাও এক্স এর মানটা এরকম আছে, তার মানে হলো এইটা, অর্থাৎ এক্স এর মান 2 থেকে 3-এর মধ্যে থাকবে, কিন্তু এন্ড পয়েন্টগুলো হবে না। তার মানে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। তাহলে এই পুরো রিয়েল লাইন থেকে 2টা বাদ 3টা বাদ, 2 থেকে 3-এর মধ্যে যা আছে সব। এটা আমাদের প্রয়োজন হিসাবে বা কোনো শর্ত কিভাবে সে সিদ্ধ করছে তার উপর নির্ভর করবে। এটা বিভিন্ন অঙ্কের উপর ভিত্তি করে ঠিক করা হবে কোথায় বদ্ধ বিস্তার হবে, কোথায় মুক্ত বিস্তার হবে। এবার ধরে নাও এই ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে যদি আমি এরকম বলি 2, 3, তার মানে কি বুঝবে, এক্স এর মানটা 2-এর সমান হতে পারে, 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট, 3-এর সমান হবে না। এটাকে অর্ধমুক্ত বিস্তার বলতে পারো, অর্ধবদ্ধ বিস্তার বলতে পারো, তো সেমি ওপেন সেমি ক্লোজড যা খুশি আর কি। এবার যদি ধরে নাও এভাবে বলে, তাহলে এটার মানে কি বুঝবে, এটার মানে হলো এক্স এর মান 2 থেকে বড়, 3 থেকে ছোট, 3-এর সমান হতে পারে, এইরকম আর কি। এই 4টে বিস্তার সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকলে অঙ্কগুলো ঠিকঠাক করতে পারবে। বদ্ধ বিস্তার বা ক্লোজ ইন্টারভালে এন পয়েন্ট দুটোকে নেওয়া হয় এবং এন পয়েন্টের মধ্যবর্তী যা আছে সব, মানে ওই সবের মধ্যে যে কোনো একটা মান হবে। মুক্ত বিস্তারে এন পয়েন্টগুলো বাদ এবং ওদের মধ্যবর্তী মানগুলোর মধ্যে যে কোনো মান হতে পারে। যদি লেফট সাইডে ক্লোজ থাকে তার মানে লেফট সাইডের এন পয়েন্টটা নেব এবং ওদের মধ্যবর্তী। যদি রাইট সাইডে ক্লোজ থাকে তাহলে রাইট সাইডের এন্ড পয়েন্টটা নেব এবং ওদের মধ্যবর্তী, এইরকম আর কি। এবার পাওয়ার সেট বা সূচক সেটটা কি জিনিস একটু পরিষ্কার ধারণা রাখা ভালো। আমরা একটা উদাহরণ নিয়ে শুরু করি। ধরে নাও এ একটা সেট আছে এরকম। এখন তোমার কাজ হবে এখানকার যতগুলো সাবসেট তৈরি করা যায় সেগুলোকে লেখা। তখন আমরা আগেই শিখে নিয়েছি ফাই যে কোনো সেটের উপসেট, তার মানে ফাই এ সেটের সাবসেট হবে, হয়ে গেল। এবার যদি সিঙ্গেলটন সেট লেখো এ, তাহলে এই সেটটাও এ সেটের সাবসেট হবে। কেন, এ সেটটা তো এখানে, এ এলিমেন্টটা তো এখানে আছে। যদি বি বলো সিঙ্গেলটন সেট, এটাও কিন্তু এ সেটের উপসেট হবে। আর কি হতে পারে একটু ভাবো তো, যে কোনো সেট নিজের উপসেট বলেছিলাম না, তাহলে এইটাও হয়ে গেল এ সেটের সাবসেট। তার মানে এর বাইরে আর কোনো সাবসেট পাওয়া সম্ভব কি, একটু ভেবে দেখো তো, মনে হয় পাবে না, কারণ সবই নিয়ে নিয়েছি দেখো। এবার এগুলোকে কমা কমা দিয়ে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দাও। যে সেটটা পেলে, এটা একটা সেট হলো তো, কারণ সেটের এলিমেন্টগুলো কমা কমা দিয়ে আছে, এইটাকেই বলা হয় এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট। লিখবো এরকম করে। একটা জিনিস খেয়াল রেখো, এ সেটের মধ্যে এ আর বি কিন্তু এ সেটের এলিমেন্ট, মানে এগুলো এক একটা এলিমেন্ট, কিন্তু পাওয়ার সেট বা সূচক সেটের এলিমেন্টগুলো কিন্তু নিজেই একটা করে সেট। তো এখানে কনসেপ্ট এইটুকুই, মানে সূচক সেট হচ্ছে কোনো একটা সেটের যতগুলো উপসেট বা সাবসেট তৈরি করা যায় ওদেরকে নিয়ে একটা সেট। তাহলে এখানে দেখো, এখানে দুটো এলিমেন্ট আছে, এখানে তোমার সূচক সেটে 4টে এলিমেন্ট আছে। একই রকম ভাবে যদি 3টে এলিমেন্ট নাও, মানে ধরে নাও এ ইজ ইকাল টু, তুমি নিলে এ বি সি, এর যদি সাবসেটগুলো লিখতে থাকো দেখবে সব মিলিয়ে 8টা সাবসেট পাবে।
তার মানে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে একটা সেটের পদ সংখ্যা যদি তোমার জানা থাকে তাহলে তুমি বলে দিতে পারবে যে সূচক সেটে কতগুলো এলিমেন্ট থাকবে। এটা হয় 2n ফর্মুলা মিলে। মানে হচ্ছে এনটা সেটের পদ সংখ্যা, এখানে যদি দুটো এলিমেন্ট আছে তো এনের জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 2² মানে কি 4, তো 4 দেখো এই সূচক সেটে আছে। এখন যদি এন এর মান 3 থাকে, মানে কোনো একটা সেটে 3টে এলিমেন্ট আছে, তাহলে ওর সূচক সেটে কতগুলো পদ থাকবে সেটা আমরা শুধু ওর পদ সংখ্যা দেখেই বলে দিতে পারবো। 2³ মানে 8। তার মানে এর সূচক সেট তুমি যদি বানাও তাহলে এর সূচক সেটে তুমি 8টা এলিমেন্ট পাবে, একদম ফর শিওর। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের ধারণা আমাদের ক্যালকুলেশনটাকে অনেক সহজ বানিয়ে দেয়। মানে তোমার একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যায় যে সেটের এলিমেন্টগুলো কোথা থেকে আসছে। এই যেমন ধরে নাও এনটা স্বাভাবিক সংখ্যার সেট ছিল, তো 1 2 3 এরকম আছে। তার মানে আমি যদি বলি এন এর সার্বিক সেট হচ্ছে আর, তার মানে হচ্ছে আমি ধারণা পেয়ে গেলাম যে এন যে জগৎ থেকে এসছে, যে কমিউনিটি থেকে এসছে সেটা কীরকম দেখতে। মানে আর পুরো রিয়েল লাইনটা ছিল, যত রকম সংখ্যা আছে সবগুলো ওখানে আছে, আর ওর একটা পার্ট হলো 1 2 3 ডট ডট, মানে এই জিনিসগুলো নিয়ে যে আমি তৈরি করলাম এনটা। তার মানে এনটা আর এরই একটা অংশ। তো তখন আমরা বলতে পারি যে এন সেটটা হচ্ছে আর এর মধ্যে আছে, বা আর সেটটা হচ্ছে এন সেটের সার্বিক সেট। সাধারণত সার্বিক সেটকে বড় হাতের ইউ এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। তার মানে ধরে নাও বলা হলো এ বি এগুলো সেটের সার্বিক সেট হচ্ছে বড় হাতের ইউ। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এ আর বি যে ধরনের এলিমেন্টগুলো নিয়ে তৈরি সেই সব রকম এলিমেন্টগুলো ইউ সেটের মধ্যে আছে। বাস রেডি হয়ে যাও, এর পরের পার্ট থেকে কিন্তু সেট থিওরির আসল মজা বা আসল ফ্লেভারটা পেতে শুরু করবে। ততক্ষণ বইয়ে দেখে নাও কোনগুলো প্রবলেম সলভ করতে পারছো।